যুদ্ধ যুদ্ধ এমন এক ক্ষেত্র যা কোনো মানুষেরই ভালো করে না। কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কোনো মানুষ সাময়িক বিজয় লাভ করলেও একেবারে যে সে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় না, এমনটা কিন্তু নয়। তুমি ভাবো, একটা দেশের নিরিখে একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ হচ্ছে। বিজয় তো একটা দেশ লাভ করবেই, তা বলে কি তার দেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না? এটা তো হতে পারে না, তাই না? ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই থাকে। সেক্ষেত্রে আমাদের দেশ কিন্তু অনেকটা বেশি সেই যুদ্ধ সম্মুখীন পরিস্থিতির মধ্যে একটা সময় গিয়েছিল। সেটা কখন গিয়েছিল, কেন গিয়েছিল, সে প্রসঙ্গে আসব। তার আগে বলি, এই যুদ্ধ পরিস্থিতিতেই বিভিন্ন কবি সাহিত্যিকরা বিভিন্ন রকম কবিতা লিখে গেছেন। আজকের আমাদের আলোচ্য তেমনই একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি। লিখেছেন বুদ্ধদেব বসু। কবিতাটি থাকছে আজকের আমাদের সাহিত্যের সৌহার্দ্য চ্যানেলের নিবেদন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটির আলোচনা দেখতে থাকো, আশা করি তোমরা উপকৃত হবে। কবিতাটি আলোচনার পূর্বে তার প্রেক্ষাপটটা আমি একটু পড়ে নেব। এই প্রেক্ষাপটটা তোমরা মন দিয়ে শোনো, পারলে খাতায় নোট ডাউন করে নাও। এই যে ভিডিওটা আমি পোস্ট করছি, এই ভিডিওটাকে পজ করে করে, কেননা এই প্রেক্ষাপটটা এই কবিতাটির উত্তর লিখতে গেলে অতি অবশ্যই প্রাসঙ্গিক হিসাবে গণ্য হবে। এই প্রেক্ষাপট লেখার পাশাপাশি কবিতার আলোচনা আনতে হবে, তবেই কিন্তু তোমাদের যথাযথ নম্বরটি তোমরা পাবে। নচেত কিন্তু শুধু কবিতার আলোচনা লিখলে পাওয়ার সম্ভাবনা নেই। আমি মূলত কাব্য কবিতা পাঠ ও বিশ্লেষণ অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়ের বই থেকে কবিতাটির আলোচনা পড়ছি। তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও, বইটি ফলো করতে পারো, তাতে কিন্তু তোমরা আরো অনেক বেশি লাভবান হবে। তাহলে একটু পড়ি, শোনো। বলছে, কবি শক্তি মদমত্ত সাম্রাজ্যবাদী ফ্যাসিস্টদের লোভ ও অত্যাচার দেখে বিস্মিত, শিহরিত এবং হতচকিত হয়েছেন। কবি দেখেছেন ধনী ও বণিক সমাজের অত্যাচারে জর্জরিত দীনদরিদ্র মানুষের জীবনে সর্বস্ব অবলুপ্তিকে। দেখেছেন কেমনভাবে ক্ষমতাশীল দেশের হাতে বলি হচ্ছে লক্ষ কোটি সাধারণ মানুষ। বুদ্ধদেব বসু সভ্যতায় ফ্যাসিজম প্রবন্ধে লিখেছেন, আজকের দিনে এমন এক রাষ্ট্রশক্তি প্রবল হয়ে উঠেছে যারা এই ব্যবস্থাকে স্থায়ী করবার প্রাণান্তকর চেষ্টায় লিপ্ত, এবং সকল মানুষকেই লৌহ শাসনের যন্ত্রে পিষ্ট না করালে যাদের চলে না, তাদের আদর্শ কর্মপদ্ধতি এমনই যে সকল আগে কবির মুখ বন্ধ করা তাদের দরকার। কেননা কবি সত্য সুন্দরের উপাসক, এর নাম ফ্যাসিজম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মধ্যলগ্নে রবীন্দ্রনাথের মৃত্যুর 1 বছর পরে কবিতাটি রচিত হয়েছে। সমগ্র পৃথিবী তখন গভীর সংকটের মুখোমুখি। জাতিতে জাতিতে রাষ্ট্রে রাষ্ট্রে স্বার্থ সংঘাত ও বিদ্বেষ মানুষ দেখতে পাচ্ছে না, অথচ অস্ত্র ভাণ্ডার স্ফীত হচ্ছে। ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষকে কবি পশুর মতন জীবন ধারণ করতে দেখেছেন। বিবেকানন্দ বলেছেন, বহু শতাব্দী ধরে জনসাধারণকে শুধু দেখানো হয়েছে যে তারা ছোট, তাদের বলা হয়েছে তারা কেউ নয়। বিশ্বের সমস্ত জনসাধারণকেই বলা হয়েছে যে তারা মনুষ্য পদবাচ্য নয়। ভীত সন্ত্রস্ত হয়ে শত শত বৎসর জীবনযাপন করে তারা অজ্ঞ পশুর পর্যায়ে উপনীত হয়েছে। 1939-এর শেষ পর্বে জার্মানি প্রথম মহাযুদ্ধের সব রকম সন্ধি চুক্তি ভঙ্গ করে পোল্যান্ড আক্রমণ করে। ইংল্যান্ড ও ফ্রান্স তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সমস্ত ইউরোপে ছড়িয়ে পড়ে যুদ্ধ। পোল্যান্ড, রোমানিয়ার, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি একদিকে, আর অন্যদিকে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স। কিছুদিনের মধ্যে জার্মান উত্তর ও দক্ষিণ ইউরোপের প্রভাব বিস্তার করতে থাকে। জার্মানি থেকে হিটলারের দূত রুটলফ হেস যান ইংল্যান্ডে। ইংল্যান্ডের সাহায্য নিয়ে জার্মানি একযোগে রাশিয়া আক্রমণ করতে চায়, কিন্তু ইংল্যান্ড বেঁকে বসায় জার্মানি একাই রাশিয়া আক্রমণ করে। শ্রী নন্দগোপাল সেনগুপ্ত লিখেছেন, যুদ্ধের প্রথম দিকেই ইংল্যান্ড ও ফ্রান্সের সহায়ক রূপে যোগ দেয় আমেরিকা, আর তো আক্রান্ত রাশিয়াও আপৎকালীন ব্যবস্থা হিসেবে তাদের সঙ্গে হাত মেলায়। ওদিকে এশিয়াতেও জাপান, ইতালি ও জার্মানি সহযোগী রূপে যুদ্ধে নামে এবং অল্প দিনেই দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপময় এলাকাগুলি দখল করে বসে।
যে কোনো মুহূর্তে ভারতবর্ষে হানা দিতে পারে সে আশঙ্কা করতে লাগলেন সবাই। হঠাৎ পারমাণবিক বোমায় ঘায়ে মুখ থুবড়ে পড়ল স্বয়ং জাপান এবং সেখানেই যুদ্ধ থামলো। মৃত্যুর আগে 1941 মার্চ সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশ্ন রাখছেন, কোন ভারতবর্ষকে সে রেখে যাবে? কোন লক্ষ্মী ছাড়া দীনতার আবর্জনা? ইংরেজকে এ দেশে ছেড়ে চলে যেতে হবে, রবীন্দ্রনাথ তা অনুভব করতে পেরেছিলেন। কিন্তু দুঃখ, দারিদ্র, অসম্মান, শোষণ, লাঞ্ছনায় জর্জরিত ভারতবর্ষের মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থানহীন হয়ে কেমন করে দিন যাপন করবে তা চিন্তা করে রবীন্দ্রনাথ আতঙ্কিত হয়েছিলেন। অনুজ কবি, বুদ্ধদেব বসু এইসবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। মৃত্যুর পর মানুষ চির শান্তিতে থাকার জন্য 6 ফুট জায়গা খোঁজে, অথচ পাহাড়, নদী, আকাশ কোথাও শান্তি থাকার 6 ফুট জায়গা নেই। পাখি মিষ্টি গানে পৃথিবীকে ভরিয়ে রাখে, সেই পাখিরও বাসা বেঁধে শান্তিতে থাকার স্থান নেই। যুদ্ধবাজদের গোলাগুলিতে আকাশ বাতাস সব বিষিয়ে উঠেছে। যুদ্ধবাজরা সমস্ত পৃথিবীকে মরুভূমিতে রূপান্তরিত করেছে। পৃথিবীর এই অবক্ষয় চিত্রটিকে এই কবিতায় সুন্দরভাবে তুলে ধরছেন। এই হচ্ছে প্রেক্ষাপটটি আমি তোমাদেরকে পড়ে শোনালাম। তোমরা আশা করি প্রেক্ষাপটটি শুনে বুঝতে পারছো কিরকম একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের দিন যাপন হয়েছে। শুধু ভারতবর্ষ বলে না, সারা পৃথিবীতেই তো এই অবস্থান হয়েছে। সেখানে ভারতবর্ষ ক্ষুদ্র একটা অংশ মাত্র। আর এর ফলে বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে সাধারণ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই পটভূমিকায় কিন্তু আমাদের আলোচনাটা নামবে। সেখানে কবি তার কবিতা অবলম্বনে বিভিন্ন দিক তুলে ধরছেন, সেই দৃষ্টান্তই আজকে দেখাবো। কবি বলছেন, তোমারে স্মরণ করিয়া যেই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম। এখানে রবীন্দ্রনাথকে স্মরণ করছেন, যেহেতু তিনি মারা গেছেন 1 বছর আগে, তাই বলছেন যে এমন একটা দুর্দিনে কেবলমাত্র তোমাকেই স্মরণ করতে ইচ্ছা করছে। তাকে কি বলে সম্বোধন করছে? হে বন্ধু হে প্রিয়তম বলে। সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। তার মানে কি, যুদ্ধ পরবর্তী সময় আমাদের দেশে যে মহামারীর একটা আকাল লেগে গিয়েছিল, মানুষ যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, যেখানে সংক্রমিত মহামারীর সংক্রমণ ঘটেছিল, মানুষের মর্মে মজ্জায় তা কিন্তু বিভিন্নভাবে প্রবেশ করেছিল, তার দিক কিন্তু নির্দেশ করছে। বলছেন প্রাণলক্ষ্মী নির্বাসিতা, সেখান থেকে আমাদের প্রাণলক্ষ্মী নির্বাসনে চলে গেছেন। আমাদের প্রাণলক্ষ্মী কে? আসলে আমাদের বেঁচে থাকার রসদ। আমরা যে শান্ত, সুষ্ঠু, নম্রতার সঙ্গে এই পৃথিবীতে, এই দেশে বসবাস করব, সেই পরিস্থিতিটুকু আর নেই। সেই পরিস্থিতিটুকু কিন্তু বিনাশ ঘটেছে। তাই জন্য বলছে যে আমাদের জীবনদায়ী সে প্রাণলক্ষ্মী যেন নির্বাসনে গেছেন। রক্তপায়ী উদ্ধত সঙ্গিনী সুন্দরে বিদ্ধ করে। তাহলে রক্তপায়ী উদ্ধত সঙ্গিনীর মধ্যে কি হচ্ছে? রক্ত পান করা যে উদ্ধত একটা রসমালিপ্ততা, তা কিন্তু সুন্দরকে বিদ্ধ করে চলেছে প্রতিটা মুহূর্তে। মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন, পুষ্পক রথের কথা আমরা প্রত্যেকেই জানি, যে সীতাকে হরণ করে নিয়ে রাবণ ওই পুষ্পক রথে করেই কিন্তু সে লঙ্কায় গমন করেছিল। তাই বলছে সেই মৃত্যুবহ পুষ্পক উড্ডীন বর্বর রাক্ষসাকে। এখানে কিন্তু রাবণের সেই আঙ্গিকটাকে নিয়ে এসছেন, যে রাক্ষস কিন্তু হেঁকে চলেছে তার সেই পুষ্পক উড্ডীনে, আমি শ্রেষ্ঠ, আমি সবচেয়ে বড়। রাবণও কিন্তু সেই বক্তব্য রেখেছিল, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, আমি সব থেকে বড়। কিন্তু তারও তো অবলুপ্তি ঘটেছে, তাকেও তো ধ্বংসের মুখোমুখি হতে হয়েছে, তাকেও কিন্তু শেষ হয়ে যেতে হয়েছে। সেই কথাই কিন্তু বলছে যে সেও কিন্তু বড় বলে নিজেকে প্রতিপন্ন করেছিল। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থরথর উন্মুক্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। আচ্ছা, সোনার হরিণের প্রসঙ্গ আনলো কেন? মারিচ সে কিন্তু রামায়ণে সোনার হরিণের রূপ নিয়ে কিন্তু সীতার সামনে দিয়ে ছুটে গিয়েছিল, আর সীতা বলেছিল যে আমার ওই সোনার হরিণটাই চাই প্রভু। আর রামচন্দ্র সেই হরিণকে ধরবার লক্ষ্যে পিছনে পিছনে এগিয়ে যায়, লক্ষণও তার অনুগামী হয়, আর সেই সুযোগে সাধুর বেশে আমাদের রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে যায়। এখানে কিন্তু তারই দৃষ্টান্ত খুব রূপকৌশলে, রূপকার্থে ব্যবহার করছেন, যে দেশে দেশে সমুদ্রের তীরে তীরে থরথর ভাবে কাঁপছে উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। উন্মত্ত জন্তু যে উন্মুখ হয়ে রয়েছে,
তাহলে তার মুখে কিন্তু জীবনের সোনার হরিণ বাঁচার রসদটুকু সে কিন্তু এক ঝটকায় এক লহমায় যেন আমাদের সামনে দিয়ে চলে যাওয়ার পক্ষপাতী, তেমনই কিন্তু দৃষ্টান্ত কবি দেখাচ্ছেন। প্রাণরুদ্ধ, প্রাণ স্তব্ধ, তার মানে কি জীবনটা কোথাও যেন থমকে গেছে। এইরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে আর থাকা যায় না, সেখানে যেন একটা ঔদাসীন্যতা গ্রাস করেছে, মানুষকে কিন্তু আটক করে রাখার প্রতিপন্নতা কিন্তু এখানে উপস্থিত। ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে, এখানে কিন্তু স্নিগ্ধ উপকূলে লালা ঝরছে কিসের না, লুব্ধতার লালা ঝরছে, একটা হিংসা, একটা লালসার লালা ঝরে চলেছে। কিসের লালসা? দেশ দখলের লালসা, ক্ষমতার লালসা, প্রত্যেকটা দেশকে নিজের করায়ত্ত করবার লালসা, তারই কিন্তু দৃষ্টান্ত। এত দুঃখ, এই দুঃখ সহজ ঘৃণা, এ নরক সইতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর। তাহলে বলছে এত ঘৃণা, একটা মানুষ একটা মানুষকে এতখানি ঘৃণা করে, একটা দেশ একটা দেশকে এতখানি ঘৃণা করে শুধু ক্ষমতার লোভে। তাহলে নরক সহিতে কি পারিতাম, তাহলে এই নরকের মতো জায়গায় এসে উপস্থিত, সেটা কি আর সহ্য করতে পারতাম? হে বন্ধু, বন্ধুর কথা বলছে, যদি না লিপ্ত হতো রক্তে মোর, যদি রক্তে লিপ্ত না হতো তাহলে কি হতো? বিদ্ধ হতো গুড়ো মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র, তাহলে এই মর্মমূলে তোমার দেওয়া সেই অক্ষয় মন্ত্র, যেটা চিরকালীন, যেটা কোনোদিনও ধ্বংস হয়ে যাওয়ার নয়, যেটা চিরকালীন ব্যাপী অক্ষয়মান, তার কিন্তু মহামন্ত্রের একটা বিজয় ধ্বনি লক্ষিত হতো। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়। তাহলে অন্তরে তার কিন্তু একটা বাণী আমরা লাভ করবার প্রয়াসী হয়েছি, তাই জন্য আমরা কোনো ভয়কে মানছি না, জীবনেরই জয় হবে জানি। তাই জন্য আমরা কি জানি না, জীবনের একমাত্র জয় হবে। তার মানে যে সত্যের পথে রয়েছে, যে সততাকে অবলম্বন করে জীবন ধারণ করছে, তারই কিন্তু শেষ জয়টা হবে, আর সেই কিন্তু শেষ হাসিটা হাসবে, এমন কিন্তু বক্তব্য রাখছেন কবি। আশা করি তোমাদের এই আলোচনা ভীষণ পছন্দ হবে, কেননা এ শুধু দেশের কথা নয়, এ দশের কথা নয়, এ নিজেরও কথা। কেননা ধরো একটা দেশ একটা দেশকে ধ্বংস করবার জন্য যে অভিপ্রায় এগিয়ে চলেছে, তাহলে সেই দেশের যেমন ক্ষতি হচ্ছে, নিজেরও তো ক্ষতি হচ্ছে, আদতে কেউ ভালো থাকতে পারছে না। সামান্য একটু জয়ের জন্য নিজেদের মানে ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে সর্বাঙ্গীন ক্ষেত্রকে ধ্বংসের লেলিহান শিখায় আমরা ঠেলে দিচ্ছি। তেমনি ব্যক্তিগত জীবনে আমরা যদি কারোর প্রতি হিংসা নিয়ে তাকে ধ্বংস করবার লক্ষ্যে এগিয়ে যাই, আদতে কি আমরা ভালো থাকবো? আমরা কিন্তু ভালো থাকবো না, আমরাও কিন্তু ভেঙে চুরমার হয়ে যাব। তেমনই একটা দৃষ্টান্ত কবি দেখাচ্ছেন। এই নিয়ে আজকের আমাদের আলোচনা। একটা আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে একটা দেশে দেশে লড়াইয়ের হিংসাত্মক পরিবেশ গড়ে ওঠে, তাকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ যে আন্দাজ করে গেছিলেন, যে লেখা লিখে গেছিলেন, তাকে অনুসরণ করে বুদ্ধদেব বসু তাকে স্মরণ করে এ বক্তব্য রাখছেন। তাহলে আমাদের আলোচনা কেন্দ্রবিন্দুতে সেই জায়গাটাই কিন্তু বসে রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে ক্লিক করতে ভুলো না।